সহে গোপনে আমার স্বপ্ন লোকের দিশাহারা নিশীথ রাতের বাদল ধারা মধু কোনালো লাগলো চোখে মধু কোনালো লাগলো চোখে আমি আমি বিশ্বাস করতে পারছি না, ও কেন মারা যাবে? এই ডায়েরিটা ওনার কাছে পেয়েছি। এটা ঘেটে আমরা শনাক্ত করতে পেরেছি যে উনি আপনার বোন। স্নিগ্ধা, আমার ধারণা স্নিগ্ধার সাথে এতদিন পর্যন্ত যা যা হয়ে এসছে সবকিছুই আপনি জানেন, রাইট? হতে পারে যে ঘটনাগুলো ঘটেছে তার পেছনে বহিরাগতদের হাত আছে। আবার হতে পারে স্নিগ্ধার বোন সিনথিয়া, ওর স্বামী। কোথায় গেল ছেলেটা আমার কে জানে। আপনাদের বাগান বাড়িতে কে কে থাকে? ওখানে কেয়ারটেকার, ওই দেখাশোনা করে। আচ্ছা, আপনাদের জমি জমা সংক্রান্ত কোনো জটিলতা আছে, কোনো ঝামেলা? আর তেমন কোনো ঝামেলা নেই। হ্যাঁ, তবে একটা জমি কিনতে চেয়েছিল এই স্থানীয় এক নেতা, সেই জমিটা আমরা দেইনি। ফয়সাল ভাইয়ের কি কোনো শত্রু আছে যে তার ক্ষতি করতে পারে? এরকম কেউ আপনার জানাশোনার মধ্যে আছে? না না, ফয়সালের কোনো শত্রুই নেই। সে তো কারো ক্ষতি করেনি কোনোদিন। নিজের ক্ষতি করেও অন্যের উপকার করেছে সব সময়। এইরকম মানুষেরই শত্রু বেশি থাকে আন্টি। আচ্ছা, তুমি ফয়সাল সম্পর্কে এত কথা জিজ্ঞেস করছো কেন? না, তেমন কিছু না। আসলে মমর মুখে ফয়সাল ভাইকে নিয়ে অনেক প্রশংসা শুনেছি, তো হঠাৎ করে মানুষটা কোনো কথা নেই বার্তা নেই এভাবে করে নিখোঁজ হয়ে গেলেন। ফর দ্য কিউরিসিটি আপনাকে কোয়েশ্চেন করা, আর কিছুই না। আচ্ছা আন্টি, আপনি কি বাইরে কোথাও যান না? সারাদিন তো ঘরের মধ্যেই বসে থাকেন দেখছি, বাইরে যেতে ইচ্ছে করে না? যেতে তো ইচ্ছে করে, কে নিয়ে যাবে? সবাই ব্যস্ত। কোনো সমস্যা নেই, আমার কাছে অপরন্ত সময় আছে। চলুন আমি আপনাকে নিয়ে একটু ঘুরে আসি। চলো। আরে আমি, আমাকে দেখে তুই ভয় পাস? হ্যাঁ, জানিস তোর এই চুলে ঘ্রাণ পেলে না আমার কেমন যেন পাগল পাগল লাগে। কি মাখিস তুই চুলে? ঢং রাখেন তো, সবসময় সব ঢং আমার ভালো লাগে না। আপনি এখন আমার কথা মনোযোগ দিয়ে শুনেন। শোন, তোর আর আমার মধ্যে না এই একটাই প্রবলেম, আমি যখন একটু অন্যরকম মুডে থাকি তখন তুই এসব আজাইরা কথা বলে আমার মেজাজটা খারাপ করে দিস। কখন কি বলতে হয় সেটা তো জানা নেই। আমার এত জানার দরকার নাই, আপনার জানা আছে তো, তাইলেই হইব। এখন আমি যে কথাটা বলতেছি মন দিয়ে শুনেন। আমি সিদ্ধান্ত নিয়েছি এই বাড়িতে থাকবো না। এই বাড়িতে আমার আর ভালো লাগতেছে না। এই বাড়িতে থাকলে জীবন নিয়ে বাঁচতে পারবো না। কোন সময় দেখা যাবো স্নিগ্ধা আপার মতো আমার লাশও বন্যে বাজারে পড়ে রয়েছে। মেজাজ খারাপ করবি না তো, এইসব কথা বলার জন্য আমি এখানে এসেছি। শোনেন,
আপনার মতলব আমি ভালো মতো জানি। এখন আমি যে কথাটা বলবো একদম ফেলনা কথা না, মন দিয়ে শুনুন। চলেন আপনি আর আমি এই বাড়ি ছাইরা দূরে কোথাও চলে যাই, বিয়ে শাদী করে সংসার করি, খাই আর না খাই শান্তিতে তো থাকতে পারবো। এই বাড়িতে একটা মানুষও শান্তিতে নাই, কোনো মানুষই ভালো নাই। কেন এমন হলো কইতে পারেন? মানে তোর কথা শুনে মনে হচ্ছে যে এই বাড়ির সব দায়িত্ব তুই নিয়ে বসে আছিস। আরে তুই তোর জায়গায় থাক না, তোকে এত কিছু নিয়ে ভাবতে হবে কেন? পুতুল এমন করছিস কেন? আর এই আসার পর থেকে না কি সব আজে বাজে কথা বলে আমার মেজাজটাই খারাপ করে দিয়েছিস। এখন আমার মেজাজটাকে একটু ভালো করে দিয়েছি, একটু ভালো করতেই হবে। খারাপ হইতেছে কিন্তু। আরে খারাপ হওয়ার কি আছে, ভালো হচ্ছে। আপনি কিন্তু সুযোগ নিতেছেন। সুযোগ নিচ্ছি আমি সবসময় আমি চুপ থাকতে পারবো না, ছাড়েন। আপনার সমস্যাটা কি বলেন তো? আপনাকে আমি এত ফোন করছি, আপনি ফোন ধরছেন না। কাজের সময় যদি আপনি ফোনটা নাই ধরেন তাহলে ফোনটা রেখে লাভটা কি বলেন তো? সরি ম্যাডাম, ফোনটা আসলে সাইলেন্ট করা ছিল তো আমি বুঝতে পারিনি। আপনি বলুন আপনার জন্য আমি কি খেদমত করতে পারি ম্যাডাম? আপনাকে আমি কিছু কাজ দিয়েছিলাম, সেই কাজের ফলো আপ কিন্তু আপনি আমাকে দেন। আপনি বুঝতে পারছেন প্রতিটা মুহূর্তে আমি কতটা টেনশনে থাকি। এমনিতেই সিচুয়েশন ভালো না, আমাকে একাই লড়াই করতে হচ্ছে। কি বলেন ম্যাডাম, আপনি একা হতে যাবেন কেন? আমি তো আপনার সঙ্গে আছি। আপনি আমাকে যে যে কাজ দিয়েছিলেন আমি তার অধিকাংশই কমপ্লিট করে ফেলেছি, শুধু দুটো কাজ বাকি আছে ম্যাডাম। আর আমি ভেবেছিলাম যে কাজ দুটো একবারে শেষ করে আপনাকে আপডেট দেব। আপনি যে প্ল্যান দিয়েছেন ম্যাডাম, আমি কিন্তু একদম ঠিক সেভাবেই কাজ করে যাচ্ছি। শুনুন, কোনো কাজে কোনো ধরনের কিন্তু ফাঁক রাখা চলবে না, সব কাজ আপনি নিজে করবেন। আমি এখন কাউকে কিন্তু ট্রাস্ট করতে পারছি না। আপনি বুঝতে পারছেন তো না আমি কি বলতে চাচ্ছি? জি জি ম্যাডাম, অবশ্যই বুঝতে পারছি। আর ম্যাডাম আমি এতদিন আপনার সঙ্গে কাজ করি, আপনার কথা বুঝতে পারবো না? আমার জন্য তো আপনার ইশারাই কাফি ম্যাডাম। হয়েছে, বুঝেছি। আচ্ছা শুনুন, কাজগুলো শেষ হলে আপনি আমাকে কিন্তু ফলো আপ জানাবেন। আর আরেকটা কথা, খুব সাবধানে থাকবেন, এমনিতেই কিন্তু সিচুয়েশন ভালো না। জি জি ম্যাডাম, অবশ্যই। আর আপনি আমার পাশে থাকলে কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না ম্যাডাম। আমার জন্য দোয়া করবেন। রাখছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সময়টা ভালো যাচ্ছে। আচ্ছা কি ব্যাপার, সেই কখন থেকে দেখছি তোমার মুড অফ। মুডটাকে একটু চাঙা করো। মনটা ভালো নেই, আমার শরীরটা ভালো না। কি বলছো, কি হয়েছে? ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলে? ডাক্তারের সাথে ভাবি কথা বলেছেন। ডাক্তার নাকি বলেছেন এগুলো বার্ধক্যজনিত সমস্যা। ওষুধ খাওয়ানো হচ্ছে, কিন্তু আমার অবস্থা দেখে মনে হলো উনি খুব একটা ভালো নেই। আচ্ছা শোনো, তুমি কিন্তু কোনো বাজে চিন্তা মাথায় এনো না। এখন তুমি কোথায়? বারান্দায়। এক কাজ করো, তুমি মায়ের রুমে চলে যাও, আজকে রাতটা মায়ের সাথে থাকো। মা তো একা একা থাকেন, এই জন্য বোধহয় মানসিকভাবে ভেঙে পড়েছেন। তুমি থাকলে কিন্তু উনি মানসিকভাবে একটা সাহস পাবেন। ভালো বলেছো তো, এটা
তো এতক্ষণ আমার মাথায় আসে। থ্যাংক ইউ। ঠিক আছে, আমি যাই। এখনই যাবে? আর একটু থাকো না, মায়ের কাছে গেলে তো আমাকে ভুলে যাবে। প্লিজ তুমি এখন ফোনটা রাখো, কাল সকালে কথা হবে। আমি একটু আম্মার কাছে যাই। এই শোনো শোনো, পুতুল ভাবিকে ডেকে নিয়ে আয়। ভাবিসা, ও ভাবিসা, সেদিন আসেন, আম্মা জানি কেমন করতেছে। ও ভাবিসা, ভাবিসা তাড়াতাড়ি আসেন, সেদিন আসেন, আম্মা জানি কি হয়েছে, আম্মা জানি কেমন করতেছে, মুখ দিয়া ধুলো বাড়িতেছে, ঠান্ডা বাড়িতেছে। ভাবি তুমি একটু ভিতরে আসো না। আমি চেহারা দেখতে পারবো না স্যার। ডাক্তার ডাকো, তুমি ডাক্তার ডাকো, যাও। আচ্ছা ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সৈয়দ বাড়ির সৈয়দা পারভিন কিছুক্ষণ আগে মারা গেছেন স্যার। কি? জি স্যার, আপনি একটু আসুন প্লিজ। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। লাশ এখনো বাড়িতেই আছে সাডেন ডেথ। অলরেডি আমি কিছু সিমটম কালেক্ট করে ফেলেছি। আমার মনে হচ্ছে স্যার মৃত্যুটা স্বাভাবিক নয়। হ্যাঁ স্যার, ডাক্তারের সার্টিফিকেটও তাই বলে উনি অসুস্থ ছিলেন। আমার কেন যেন মনে হচ্ছে স্যার ময়না তদন্তের প্রয়োজন হতে পারে। আপনি কাইন্ডলি একটু খেয়াল রাখবেন স্যার। জি স্যার, স্যার আমি আপনাকে পরে ফোন দিচ্ছি। ওকে স্যার। অফিসার, আমার মায়ের স্বাভাবিক মৃত্যু হয়নি, আমার মাকে খুন করা হয়েছে। আমি শিওর এখানে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে। অফিসার, আপনারা মনে করছেন এটা একটা সাডেন ডেথ। নো অফিসার, নো, ইটস অ্যান ইন্টেনশনাল মার্ডার।
আহা, আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? আপনার মাকে কেউ খুন করেছে? আপনি দেখেছেন? না, আমি তা দেখিনি, কিন্তু আমি শিওর এটা পরিকল্পিত মার্ডার। দেখুন, মুখে বললেই তো হবে না, আমাদের তদন্তেই বলে দেবে আইনের কোন রাস্তা দিয়ে আপনাকে হাঁটতে হবে। তার আইনের পথে যদি চলতে থাকি না, তাহলে আমার মায়ের মৃত্যুর রহস্য কোনোদিনও উদ্ঘাটন হবে না। আপনার কি মনে হয় পুলিশ নাকে তেল দিয়ে ঘুমায়, কিছুই করে না? পুলিশ যদি কিছু নাই করত, তাহলে আপনি ঘরের মধ্যে শান্তিতে ঘুমাইতে পারতেন, রাস্তায় চলতে পারতেন? আপনাদের ধারণা পুলিশ কিছুই করে না, ঘুষ খায়, আর সব এমনি এমনি হয়ে যায়। অফিসার, প্লিজ ডোন্ট গেট মি রং। আমি আসলে এভাবে বলতে চাইনি। আমি শুধু চেয়েছি আমার মায়ের মৃত্যুর রহস্যটা সামনে আসুক। দেরি হয়ে গেলে অনেক দেরি হয়ে যায়। মিস মোমো, কাঁদবেন না, শান্ত হন, শান্ত হন। এক কাজ করুন, আপনি উপরে যান, দেখুন আবার ঢাকা থেকে আত্মীয় স্বজন যারা এসেছে, আর একটু প্লিজ মিসেস বকুলকে ডেকে দিন। আর ডাকতে হবে না। কিছু বলবেন? মিস বকুল, লাশ নিয়ে এখন আপনার প্ল্যানিংটা কি? মানে দাফন করবেন কোথায়? আমাদের পারিবারিক গোরস্থানে, যেখানে আমার শ্রদ্ধেয় শ্বশুর, দাদা শ্বশুরকে দাফন করা হয়েছে। গুড, তাহলে তো সিদ্ধান্ত হয়েই গেছে। কিন্তু লাশ দাফনের আগে আমার এক ছোট্ট একটা কথা আছে। জি বলুন অফিসার। আমরা লাশটাকে হাসপাতালে নিতে চাই। হাসপাতালে? জি, ময়না তদন্তের জন্য। ময়না তদন্ত কেন? অফিসার, আমার শাশুড়ির দেখাশোনা করার জন্য একজন স্পেশাল ফিজিশিয়ান ছিলেন। হ্যাঁ, আমি জানি, ডক্টর আসাদ চৌধুরী। আমি ওনাকে দেখেছি এবং হাসপাতালেও আসতে বলেছি। বাই দ্য ওয়ে, আপনি যেন কি বলছিলেন? না, বলছিলাম যে উনি আসলে আমাদেরকে বলেছিলেন যে আমার শাশুড়ির সাডেন ডেথ হতে পারে। গত 1 বছর থেকে তো ওনার হার্টের কন্ডিশন ভালো ছিল না, সো ওনাকে মেডিসিন দেওয়া হয়েছিল, কারণ 60% হার্ট কাজ করছিল না। আমাদের সবাইকেই উনি বলেছিলেন আমরা যেন মেন্টালি প্রিপেয়ার থাকি, যে কোনো সময় ওনার সাডেন ডেথ হতে পারে, এবং আমরা প্রিপেয়ারও ছিলাম, তাই না মামু? দেখুন, আপনাদের না বলেই ওনার আলমারি থেকে আমি কিছু প্রেসক্রিপশনস আর পুরনো ওষুধপত্র কালেক্ট করেছি। আপনি শুধু শুধু কষ্ট করতে গেলেন কেন অফিসার? আমাকে বললেই হতো, আমি আপনাকে বের করে দিতাম। না মানে, আমি ভাবলাম আপনারা কষ্ট করবেন, সেজন্য নিজেই গেলাম। দেখুন অফিসার, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি কয়েকটা কথা বলতে চাই। এই সমাজে ভালো মুখোশধারী অনেক খারাপ মানুষ আছে। সবার আগে আমার তাদেরকে খুঁজে বের করতে হবে, তারপর আমার আম্মার খুনি বের হবে। দেখুন, এটা আমার পেশাগত কারণে হয়েছে। আমি যখন যে কাজটা করি সেটা খুব সততার সাথে করতে চাই। যাদের নুন খাই তাদের সঙ্গে তো আর বেইমানি করা যায় না। কিন্তু দুঃখজনক হলেও একথা সত্য যে মানুষ যে প্লেটে খায় সেই প্লেটই ফুটো করে।